এই নাদাভাঙা আর তার কাছাকাছি এই নাদাভাঙা এক সময় কিন্তু পটলের জন্য বিখ্যাত। নাদাভাঙার পটল, এই জায়গাটা হচ্ছে নাদাভাঙা। আর নাদাভাঙা বিশেষ করে যে মানুষ যারা বসবাস করে থাকেন তাদের বেশিরভাগই চাষবাসের উপর নির্ভরশীল। কারণ এই দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে বলেছি যে আমরা নদী বাঁধের কাছে যেমন যাব, তার পাশাপাশি এই যে গ্রাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানো। এই বিশেষ করে এই নদী বাঁধগুলো যেগুলো রয়েছে, এটা হচ্ছে নদী বাঁধের পাশাপাশি এগুলো যাদের জায়গা তারা হয়তো ফিশারি করেছে। আর এখানে কিন্তু একটা কাঁটা গাছ পাওয়া যায়, যে কাঁটা গাছটা এখানে দেখবেন একদম প্রচুর প্রচুর কাঁটা গাছ। এই দেখতে পাচ্ছেন প্রচুর কাঁটা গাছ দেখতে পাচ্ছেন, এটা প্রচুর কাঁটা গাছ। আর এইটা হচ্ছে নাদাভাঙা। এই নাদাভাঙার হচ্ছে এই এরিয়া। আর আমরা ধীরে ধীরে কিন্তু এই আয়লা বাঁধের দিকে এগোবো এবং নদীর বাঁধ কেমন রয়েছে সেই বাঁধের দিকেই যাব। বিশেষ করে নাদাভাঙা জায়গাটা আমরা কেন এলাম, নাদাভাঙার পাশেই রয়েছে এইখানেই আমরা যদি একটু এগিয়ে যাই মরিগঙ্গা নদী। আর এই নদী যে কতটা তাণ্ডব চালায়, বিভিন্ন সময় দেখা গেছে দুর্যোগের সময় এই নদী তাণ্ডব চালিয়ে নদী বাঁধ ভেঙে এইসব এলাকা প্লাবিত হয়ে নোনা জলে প্লাবিত হয়ে গেছিলো। আর নাদাভাঙার পটল বিশেষ করে যে বিখ্যাত সেটা কিন্তু সবাই জানে। তবে এই যে এখানে যারা বসবাস করে আছে, যারা বসবাস করেন তারাই জানে নাদাভাঙার পটল কোথায় কোথায় পাড়ি দিত। তবে এই যে নাদাভাঙার পটল কি বিখ্যাত? এখন পটল হয়? এদিকে তাকান। কেন পটল হয় না কেন? না এই 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 এখানে এখন কি পটল চাষ হয়? এই সময় নেই না? আপনার এখানে বাড়ি তো? তো অর্থাৎ যারা যাচ্ছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করলাম যে নাদাভাঙা জায়গাটা সত্যি বিখ্যাত, কিন্তু এখানকার পটল নাকি এখন হয় না। আর একজন আসছেন, জিজ্ঞাসা করি নাদাভাঙা এখানে পটল হয়? কিন্তু এখন পটল কি দেখা, বর্ষা নোনা জল ঢুকেছিল এটাতে? হ্যাঁ হ্যাঁ, এগুলো নোনা এলাকায় পটল হয়। এখন বর্ষার জন্য সবজি চাষ করছে, দেখছো এগুলো মিষ্টি জল। তো এটাতে নোনা জল তো একসময় ঢুকে গেছিল, এদিকটা নোনা জল। যাই হোক, আমরা এই নাদাভাঙা জায়গাটা দেখালাম আর নদী বাঁধের দিকে যাব। যে এখানকার মানুষ, গ্রামের মানুষ, তারা বিশেষ করে তারা জানে এই যে পটল, নাদাভাঙার পটল এই এলাকা থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। তো যাই হোক, আমরা এগোতে থাকি, আবার দেখাবো গ্রামের কোনো একটা জায়গা, তারপরে চলে যাব আয়লা বাঁধ এবং নদী বাঁধের কাছে। আর এই জায়গাতে আমরা চলে এলাম। আর এই নাদাভাঙা জায়গাটা কেমন নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেননি। তবে আমরা চেষ্টা করব এই নাদাভাঙা জায়গাটা, যে এখানে কি কি চাষবাস হয়, এখানকার মানুষ তারা বেশিরভাগ চাষ, অর্থাৎ চাষের জমি বেশি রয়েছে ঠিকই, তবে এই পাশে আয়লা বাঁধ রয়েছে। এই এক সময় এই আয়লা বাঁধ না থাকার ফলে বিভীষিকার রূপ নিয়েছিল এই নদী ভেঙে প্রচুর জল, নোনা জল কিন্তু এই এলাকায় প্লাবিত হয়ে গিয়েছিল, যার ফলে এখানকার মানুষ যে চাষবাসের উপর নির্ভর করত। বিশেষ নাদাভাঙার কিন্তু পটল খ্যাতি এখানে রয়েছে, নাদাভাঙার পটলের নামডাক কিন্তু রয়েছে। আর সেই পটল এখন কিন্তু বেশি একটা হয় না বলে এলাকার মানুষ বলছেন। তবে এখানে পানের বরজ আর চাষ, ধান, পান, পটল এইগুলো কিন্তু বেশি হয়ে থাকে। তবে আমরা নাদাভাঙার একটা গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। আর এই গ্রামের মধ্যে এখানে যে গ্রাম্য পরিবেশ সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর এই নাদাভাঙার যে পটল বিখ্যাত, সেটা হয় বর্ষাকালে কিন্তু দেখা হয়তো পাবো না, কিন্তু তবে এই যে গ্রাম্য পরিবেশটা সেটা কিন্তু তুলে ধরছি আর দেখাচ্ছি আপনাদেরকে। এই নাদাভাঙার পটল বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আর এখানকার গ্রামীণ পরিবেশ সত্যি আলাদা এক অনুভূতি। কারণ এই ছবি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার বা নামখানা ব্লকের বিভিন্ন জায়গায় আমরা যখন যেখানেই যাই না কেন আপনাদের কাছে এমন কিছু তুলে ধরি যেগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে। গ্রাম বাংলা আলাদা ঐতিহ্য, সুন্দরবন তো গ্রাম বাংলা নিয়েই জুড়ে রয়েছে। ইদানিংকালে দেখা গেছে যে পাকা রাস্তা হয়েছে, ইলেকট্রিসিটির হয়েছে, গ্রামের এইসব মেঠো রাস্তা এখন পাকা রাস্তা হয়েছে। তবে এখানকার মানুষজন যে স্বাভাবিক জীবনযাপন করে, এই নাদাভাঙায় পটল বিখ্যাত। মানে নোনা জল হওয়ার পরে আর হয়নি। ও, এক দিদির সঙ্গে কথা বললাম যে নাদাভাঙার পটল এখানে থেকে বিভিন্ন জায়গায় চলে যেত, কিন্তু এখন পটল আর সেই মতন হয় না। এখানে এখন দুপুরের টাইম, আর খাওয়া দাওয়া কিন্তু শেষ করে ফেলেছে। তারপরে এই দেখেছেন টালির বাড়ি, অর্থাৎ সেই যে গ্রাম্য পরিবেশ এখনও কিন্তু সেইভাবেই ধারাবাহিকভাবে ধরে রেখেছে। এখানে চাষবাস, কৃষিকাজ, মৎস্যধার মানে মাছ ধরা, আর তার পাশাপাশি পটল, পানের বরজ
অর্থাৎ অর্থকরী ফসল হিসাবে পটল এবং পানের বরজ এটা কিন্তু এই এলাকার মানুষের কাছে কর্মক্ষেত্র বা জীবন জীবিকার একমাত্র রাস্তা। কিন্তু এখন এই জায়গায় এসে দেখছি যে এখানে এখন চাষবাস বলতে আমন ধানের চাষ হবে, মাঠে লাঙল হয়েছে। আর এখানকার দেখেছেন যে গরু একসময় গ্রামেগঞ্জে প্রচুর ছাড়া থাকতো, হারিয়ে গিয়েছিল গরু, আর দেখতে পাওয়া যেত না। কিন্তু এখন এই গ্রামে এসে দেখলাম গরু ছাগল এবং সব কিছু কিন্তু রয়েছে। এই জায়গার ছবিগুলো দেখে বুঝতেই পারছেন যে গ্রামীণ পরিবেশ একটা আলাদা ঐতিহ্য ধরে রেখেছে এখনও পর্যন্ত। তবে এসছিলাম আমরা আজকে নাদাভাঙা থেকে নদীর চড়ে যাব, অর্থাৎ নদী বাঁধ কেমন রয়েছে, এখানকার মানুষ কেমন রয়েছে, তাদের সঙ্গে কথা বললাম। তারা বললেন একসময় নাদাভাঙার পটল কিন্তু প্রচুর হতো, কিন্তু নোনা জল হওয়ার পরে এখন অনেকটাই কমে গেছে। তবে চলুন আমরা ধীরে ধীরে এগোই সেই নদী বাঁধের কাছে। আর অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের একটু দেখালাম, ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে এই গ্রামের পরিবেশ কেমন। ধীরে ধীরে একটু আয়লা বাঁধের দিকে যাব, আর আয়লা বাঁধে গিয়ে আপনাদের দেখাবো। যদিও এটা কাদা রাস্তা, আমি কাদা রাস্তার হলেও আপনাদেরকে এই রাস্তার থেকে ধীরে ধীরে এগিয়ে যাব আর দেখাতে থাকবো যে এই রাস্তা আয়লা বাঁধ যে করেছে, আয়লা বাঁধটা কত উঁচু রয়েছে। আর এই পানের বরজ রয়েছে, এটা দেখতে পাচ্ছেন পানের বরজ এটা। আর এই মেঠো রাস্তা আমরা ধীরে ধীরে একটু এগোই, আপনাদের একটু দেখাই। আমি একটু কারণ কাদা রাস্তা হলেও তবুও চেষ্টা করব আপনাদেরকে এই আয়লা বাঁধটা দেখাতে। এখানে কিন্তু অনেকেই বেড়াতে চলে আসেন, আর সেই জায়গাটা সত্যি কতটা সুন্দর সেটা না দেখালে আপনারা ঠিক বুঝতে পারবেন না। তবু আমি চেষ্টা করব এই আয়লা বাঁধে ধীরে ধীরে উঠে এখানে মানুষ তারা যে বসবাস করেন, তারা যে থাকেন। তবে আয়লা বাঁধটা অনেক চওড়া রয়েছে। তবে এখানে কাছাকাছি যদি দেখাই, এই হচ্ছে আয়লা বাঁধ, যে বাঁধে প্রচুর মানুষ কিন্তু বেড়াতে চলে আসে। আর আমরা কিন্তু সেই ছবিটা একটু তুলে দেখাচ্ছি। এটা হচ্ছে মরিগঙ্গা নদী, এই পাশে চলে বাংলাদেশি বার্জ, দেখতেই পাচ্ছেন। আর দূরে দেশটা দেখতে পাচ্ছেন, ওটা একটা চর বসেছে। অর্থাৎ এই যে পলি এক জায়গায় জমা হয়েছে, আর জমা হওয়ার ফলে সেখানে একটা চর বসেছে। আর ওই দূরে সেখানেও সাদা সাদা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাই, ওইগুলো নদী বাঁধ। যার ফলে এই নদী বাঁধগুলো একসময় কিন্তু পাকাভুক্ত না বাঁধার ফলে কিন্তু ওই এলাকা থেকে নোনা জল এলাকায় ঢুকে পড়ে আর প্লাবিত হয় এলাকায় প্লাবিত হলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় যারা চাষবাস করে, যাদের বসত বাড়ি রয়েছে। আর বিশেষ করে নাদাভাঙা পটলের জন্য বিখ্যাত। কিন্তু এই পটল কিন্তু এখানে হয় কি না, এখানে যারা বসবাস করে তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। তবে এই আয়লা বাঁধ হওয়ার পরে অনেকটাই সুবিধা হয়েছে। এই এলাকার মানুষ কিন্তু এখানে এসে হাওয়া খায়, বেড়ায়, তারা কিন্তু অনেকেই ঘুরতে এসছে, আমরা সেটা তুলে দেখালাম। আর আমার একটু কষ্ট হয়েছিল এই আয়লা বাঁধে ওঠার সময়, আপনাদের একটু ছবি দেখাই। এই যে এখানকার গ্রামের মানুষজন কত সাদাসিধা দেখুন, তারা এই দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া করে আর আয়লা বাঁধে চলে আসে একটু হাওয়া খেতে। আর সেই ছবি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সঙ্গে রয়েছে দুই মাসি, সঙ্গে রয়েছে, তারপরে অনেকে এখানে বেড়াতে চলে আসেন। আর আমরা সেই বিশেষ করে এই যে বেড়ানোর ছবিটা বা এই যে এখানকার ছবিটা আমি একটু তুলে ধরে দেখাচ্ছি আপনাদেরকে। বিশেষ করে এই যে নদী, আমাদের সুন্দরবনে যদি হিসেব করে দেখি, চারিদিকে কিন্তু নদী রয়েছে। আর সেই নদীর আশেপাশে কিছু জায়গা রয়েছে, অনেকেই বেড়াতে আসেন। বিশেষ করে কাছাকাছি নিউ বকখালি থেকে বকখালি, ওইদিকে গঙ্গাসাগর, তার পাশাপাশি যদি আমরা দেখাই বকখালির পাশাপাশি হেনরি আইল্যান্ড বলে একটা জায়গা রয়েছে, সেখানেও কিন্তু মানুষ বেড়াতে যায়। অর্থাৎ বেড়ানোর জন্য বিভিন্ন জায়গায় কিন্তু আজকাল সবাই চলে যায়। তবে বেড়ানোর যদি উপযুক্ত পরিবেশ না হয়ে থাকে, সেখানে কিন্তু মজাটাই পাওয়া যায় না। তবে যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই আয়লা বাঁধ থেকে বেশ কিছুটা ছবি দেখাতে। তবে নদী বাঁধের যা বর্তমান পরিস্থিতি রয়েছে, নিশ্চয়ই শোনাবো যে নদী বাঁধ নিয়ে যারা এই মুহূর্তে অনেকগুলি কথা বলেছে, সেগুলো নিশ্চয়ই তুলে ধরবো আপনাদের কাছে। তারা নদীবাঁধ সম্বন্ধে বলেছে যে বর্তমানে ভৌগোলিক পরিবেশ অনুযায়ী যদি নদীবাঁধ যদি ঠিকঠাক না থাকে, তাহলে আগামী দিনে হয়তো সুন্দরবন এই মানচিত্র থেকে মুছে যেতে পারে। সেক্ষেত্রে ভৌগোলিক মানচিত্র থেকে যাতে না মুছে যায়, সে আমাদের সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তবে যাই হোক, এই ছবিটা আপনাদেরকে কেন দেখানো, এটা হচ্ছে আয়লার বাঁধ। আর একটু দূরের দিকে যদি আমি তাকাই আর যদি দেখাই, ওইগুলো যেগুলো রয়েছে এগুলো বাংলাদেশি বার্জ। অর্থাৎ আন্তর্জাতিক জলসীমা কিন্তু এইখান থেকেই শুরু হয়েছে, হাতানিয়া দোয়ানিয়া অর্থাৎ মুড়িগঙ্গা নদী থেকে আন্তর্জাতিক যে জলসীমা রয়েছে সেটা কিন্তু ওই দূরে আপনাদের দেখাই, ওখানে কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদী রয়েছে। আর সেই নদীতে করে চলে যায় বাংলাদেশ। অর্থাৎ আমাদের যে জলসীমা, অর্থাৎ আন্তর্জাতিক যে জলসীমা, সেটা কিন্তু বেশ একটু দূরে রয়েছে, সেটাও দেখাচ্ছি। তবে নদীর জল এই মুহূর্তে খুবই শান্ত। অর্থাৎ যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের ক্ষেত্রে কতটা কি আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন
কি জানিয়েছে সেটা তারাই বলতে পারবে। তবে আমরা চেষ্টা করছি কিছুটা ছবি আপনাদের দেখাতে। এই যে গ্রামীণ পরিবেশ, এই যে গ্রামটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে বলুন। তবে চলুন এখানকার যারা বসবাসকারী তাদের সঙ্গে একটু কথা বলা। এখানেই বসবাস করে গ্রামে, কেমন তাদের থাকতে হয়, আর বিশেষ করে নাদাভাঙার পটল। আর এই নাদাভাঙার পটল কিন্তু এখানকার খুব নামডাক রয়েছে। এই পটল বিদেশেও পাড়ি দেয়, দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পাইকারিরা আসে এই পটল নিয়ে চলে যায়। কিন্তু আজকের এই জায়গাতে নাদাভাঙার সেই যে জোড়া খ্যাতিনামা পটলের নাম, সেটা কি আজও রয়েছে কিনা এই মাসিমাই বলতে পারবে। মাসিমা, পটলের নাম কি এখন এই যে নাদাভাঙার পটলটা রয়েছে? হ্যাঁ আছে। এখন কি হয়, প্রচুর চাষ হয়? হ্যাঁ, প্রচুর নয়, দু একজন করে। না করে, অনেকে করে, অনেকে করে। আমাদের সামনাসামনি ওই যে একজন করে। মানে এখান থেকে কি বিভিন্ন লোকে নিয়ে যায় পটল? হ্যাঁ, নিয়ে যায়, পাইকারি চলে যায়। কিন্তু এই নাদাভাঙার পটলের নাম আছে? হ্যাঁ, প্রচুর নাম আছে। প্রচুর নাম, আগে প্রচুর। আপনার এই জায়গায় বাড়ি তো? আমার এই যে বাড়ি, আমার বাড়ি ওই তো, এই তো। আপনার কি নাম? নাম নাম বল। আপনার নাম নেই? নাম বলবে না? স্বামীর নাম বলবে। ও আচ্ছা, বলবে তো, নাড়ু নাড়ু। না আপনার নাম বলবে তো। তাই কি হবে? তাই কি হবে? নাড়ু নাড়ু দাস গোপাল। এই তো গোপাল। গ্রামের মানুষ একটু নাম বলতে ভয় পায়। আর সে জায়গায় আমরা যখন ছবিটা তুলছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এখানেই বসবাস করেন আর আপনাদের তো পটলের নামডাক রয়েছে, এই কথা বলতে মাসিমা আমাদের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তারপরে যখনই বললাম আপনার কি নাম, এই নাম বলতে বলছে কোথায় যদি কিছু হয়ে যায়, আদবে কোথায় কিছু হবে না। এই ছবিটা দেখানোর কারণ হচ্ছে গ্রামের মানুষ যারা বসবাস করে থাকে তাদের এই চিত্রটা আমরা তুলে ধরছি এই কারণে যে এখানকার মানুষ তারা কেমন জীবন জীবিকাতে যারা এসছেন তাদের একটু ছবিটা দেখাই। কারণ আইলার বাঁধটা যতটা উঁচু রয়েছে আর বেড়ানোর সত্যিই একটা উপযুক্ত জায়গা। আর এই দিকে যদি আমি দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে, যে ওই যে জায়গাটা দেখাচ্ছি, যে জায়গাটা একেবারে ওই যে সাদা অংশটা দেখাচ্ছি, ওটা কিন্তু নদীর বাঁধ। আর নদীর বাঁধের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে, অর্থাৎ এই সময় কিন্তু কোটাল পড়েছে, অর্থাৎ জল কিন্তু যেভাবে বাড়ছে তাতে করে মনে হচ্ছে নদী বাঁধ যদি ঠিকঠাক না বাঁধা হয় তাহলে আগামী দিনে এই এলাকাগুলি যেগুলো ছোট ছোট বাঁধ দেওয়া হয়েছে বা যেগুলো কাজ চলছে সেগুলো হয়তো ভেঙে আগামী দিনে জল ঢুকে এলাকায় প্লাবিত হতে পারে। তবে আমরা নদী বাঁধের ছবিটা যেমন দেখালাম, আইলার ছবিটা যেমন দেখালাম, আর এখানকার মানুষ যে পটল চাষে বিখ্যাত সেটাও যেমন তাদের কাছ থেকে শোনা, সব কিছু মিলিয়ে আমরা নদী বাঁধে বলেছিলাম না নদী বাঁধে যাব। তবে যারা দায়িত্বে আছেন তারা যে আমাদের ক্যামেরার মুখোমুখি এমন কিছু বলেছে নিশ্চয়ই শোনাবো আপনাদেরকে। কি বলেছে তাদের কথাই শুনুন। গেলাম, এই যে ঘুগনি মুড়ির আসর বসেছে, অর্থাৎ এই যে অবসর টাইমে কাজের ফাঁকে ঘুগনি মুড়ি খাওয়া দাওয়া চলছে। আর তার ফাঁকে আমরা দাদার কাছে জানবো এই মুহূর্তে, দাদা যেহেতু পঞ্চায়েত সমিতির একজন দায়িত্বে রয়েছেন, দাদা বলছি যে সুন্দরবনের নদী বিস্তৃত এলাকা যেখানে কিন্তু ভরা কোটাল আর তারপরে ফেলে ফুপে উঠেছে জল, নদীর জল, নদী বাঁধের যা বর্তমান পরিস্থিতি রয়েছে তা থেকে এলাকার মানুষ আতঙ্কিত, আপনি কি বলবেন? সুন্দরবন একটা নদীমাতৃক একটা বদ্বীপ অঞ্চল। সুন্দরবনের যদি বদ্বীপ ভালো করে আমরা অনুধাবন করি, সুন্দরবনের মোট 31টা নদ নদী আছে। এই সুন্দরবনের 31টা নদ নদী আর চারিদিকে প্রায় বিচ্ছিন্ন 102টো দ্বীপ, 54টা দ্বীপে মানুষ থাকে। তো এই দ্বীপগুলোকে রক্ষা করতে গেলে বর্তমান সরকারের যে ধরনের ভূমিকা রয়েছে, ওই শুধু নদী বাঁধ দিয়ে এই সুন্দরবনকে রক্ষা করা যায় না। আগে আমরা নাম শুনেছি ইউরোপের পোল্ডার ভূমি, যেটা আমাদের নেদারল্যান্ডে, ওখানে একেবারে সমুদ্র গর্ভ থেকে একটা জমিকে উত্থান করা হয়েছে পোল্ডার ভূমি। তো এই সুন্দরবনের যে আমাদের বিশেষ করে আমরা যেখানে আমরা অবস্থান করছি মৌসুমী দ্বীপ বা ওদিকে আমাদের নারায়ণগঞ্জ, এখানে যে নদী বাঁধ তৈরি হয় এগুলো কোনো রকম সায়েন্টিফিক নয়। ভূগোল যিনি জানেন বা ভূগোল নিয়ে যারা পড়াশোনা করেছে, সমুদ্র গর্ভ থেকে মানে আমাদের স্থলভূমিকে বাঁচাতে গেলে, আর এটা তো অ্যাক্টিভ ডেল্টা, সক্রিয় বদ্বীপ, সক্রিয় বদ্বীপের লক্ষণ হচ্ছে পলি জমা হবে। পলি জমা হলে জলস্তরটা বাড়বে, জলস্তর বাড়লে কিন্তু নদী বাঁধের উচ্চতাটা কমবে, তা জলটা আপনি তো মানে উপচে চলে আসবে। তো এই জায়গা থেকে অনেকগুলো বলয় করতে হয়, সে বলয়ের ধারে না বর্তমান গভর্নমেন্টের এভাবে নদী বাঁধ দিয়ে জল সব টাকা জলেই যাবে, আর মানুষ ওটা নিয়েই আশ্বাস থাকবে কিনা জানি না। তবে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান ভূমিকা অবৈজ্ঞানিক আর অসচেতনমূলক ধারণা নিয়েই চলছে, এটা নিয়ে স্থায়ী সমাধান হবে না। যেটা ভূগোলের ভাষায় বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সুস্থায়ী উন্নয়ন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা নয়, এটা দায়িত্ব বর্তমান সরকারের।
ইরিগেশন ডিপার্টমেন্টকে জিজ্ঞাসা করুন না, ইরিগেশন ডিপার্টমেন্ট যারা ইঞ্জিনিয়ার আছে ওরা সবাই হাসে, কিন্তু ওরা সবাই হাসে, জানে ওরা যে এটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু মানুষকে তো ওই মানুষের সেন্টিমেন্টে সুড়সুড়ি দিতে হবে। সুড়সুড়ি দেওয়ার জন্য একটা বাঁধ দিয়ে দিলাম, মাটির বাঁধ, কোথাও একটু কংক্রিটের বাঁধ, একটু বর্ষা এলে, এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। সাস্টেন করতে গেলে, জিওগ্রাফিক্যালি পার্মানেন্ট সলিউশন করতে গেলে, ওই কয়েকদিন আগে শুনছিলাম পেপারে যে পোল্ডার মানে নেদারল্যান্ড থেকে যেভাবে পোল্ডার ভূমিকে উদ্ধার করা হয়েছে সেভাবে একটা প্ল্যান প্রোগ্রাম নেওয়া হচ্ছে সাগরদ্বীপের ক্ষেত্রে, কিন্তু এটা ওই শোনা যায়, তার নো ইমপ্লিমেন্টেশন ইন ইয়োর প্রেজেন্ট গ্রাউন্ড। সুন্দরবন রক্ষা করতে গেলে প্রকৃতির মধ্য দিয়ে রক্ষা করতে হবে। আমি একটু বলি, যেহেতু আমার সাবজেক্টটা ভূগোল, একটা ত্রিস্তরীয় বলয় করতে হয়। ম্যানগ্রোভ ফরেস্ট রাখতে হবে, বাঁধ রাখতে হবে, এগুলো 3-4টে বলয় করতে হয়, মানে একেবারে মানে সমুদ্র গর্ভ থেকে 3-4টে বলয় করে এসে তারপরে কিন্তু বাঁধ দিতে হয়। আর আমরা তো জানি এখন পুরোপুরি জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ফলে এখন দেখবেন আপনি যে আমাদের হচ্ছে রাজস্থানে বৃষ্টি হতো না, মরুভূমি অঞ্চল, সেখানে এখন বৃষ্টিপাতের পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে। তাই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুন্দরবনের মানচিত্র পরিবর্তন হচ্ছে, তা সেটার প্রেক্ষাপটকে আমাদেরকে রিলেশন করে আমাদেরকে বাঁধটা দিতে হবে। মৌসুমি থাকবে না, চলে গেছে ঘোড়ামারা দ্বীপ, রাক্ষস দ্বীপ চলে গেছে, আর মৌসুমী দ্বীপও থাকবে না, এটা মানুষকে বুঝে নিতে হবে। অলরেডি রাক্ষসকালে দুটো ছিল, একটা ছোট রাক্ষসকালী, বড় রাক্ষসকালী। যারা কোস্টাল জিওমরফোলজি নিয়ে পড়াশোনা করে, মানে কোস্টাল জিওমরফোলজি মিনস মানে হচ্ছে উপকূলবর্তী ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, তারা বলেই দিয়েছে থাকবে না। তো এইভাবে না করে বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষকে বোঝাতে হবে যে মানুষের ইচ্ছে খুশি সব চাইতেই পারে, কিন্তু প্রকৃতিকে সব চাওয়ানো যায় না। প্রকৃতি তো আপন খেয়ালে চলবে, প্রকৃতির সঙ্গে লড়াই করতে করা যায় না, এটা ভুল ধারণা, এই কনসেপ্টটাই ভুল। প্রকৃতি এটা ভূগোলে বলছি, ভূগোলটা পড়তে হবে তো, এটাই তো বলা হচ্ছে ডিটারমিনিস্টিক। হ্যাঁ, একাধিক বাদাবনকে ধ্বংস করে দেওয়া হলো, তারপরে সেচ দপ্তরের যে সমস্ত নিজস্ব জায়গা সেগুলো বসত বাড়ি গড়ে উঠেছে, ভেড়ি তৈরি হয়েছে, প্রকৃতিকে কারা ধ্বংস করছে? আমি আপনাকে খুব মানে আমার খুব ইন্টারেস্টিং পার্ট, এটা আমার খুব ভালো লাগে। আপনার শরীর আছে, আপনি শরীরে একটা জায়গাতে একটা কাটবেন, দেখবেন কিছুদিন পরে আপনি কোনো ওষুধ খাবেন না, ওই কাটার আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে। কেন না? আপনার কিন্তু ইমিউনিটি পাওয়ার আছে। আপনার শরীরের একটা কোথাও একটা কাটলে শরীরে যেমন কোথাও একটা মানে সেখানে অনুভূতিটা আপনার গায়ে লাগে, প্রকৃতিও তাই। প্রকৃতি যদি কোথাও ধ্বংস করে দায়িত্বটা প্রকৃতির, এটা তো হোমিওস্ট্যাটিক মেকানিজম। কিন্তু প্রকৃতিকে আর্টিফিশিয়ালিভাবে আমি বাদাবন কাটবো, ইচ্ছে খুশি ওখানে বাদাবন গিয়ে লাগাবো, আবার অন্য জায়গাতে, তার ন্যাচারাল তার একটা হেরিটেজ আছে, তার ক্যারেক্টারিস্টিক আছে। আমি সাপকে ধরলাম, সাপকে ধরে সে যে জায়গার সাপ সেখান থেকে আমি গিয়ে তাকে গিয়ে আমি 100 কিলোমিটার দূরে গিয়ে ছাড়বো, ও সাপটা ওখানে থাকবে না। তার নিজস্ব তার অ্যাডাপ্টেশন, তার অভিযোজন ক্ষমতা আছে তার ওই গ্রাউন্ডের মধ্যে। এগুলো জানতে হবে। এসব এখন তো বিজ্ঞান বোঝে না, যেন যা বলে অনুপ্রেরণায় সব কিছুতেই হয়, অনুপ্রেরণা থাকলে সব কিছু হবে। আইন আছে নাকি? আইন তো বাই ডিটারমিনেটেড বাই পলিটিক্যাল পাওয়ার, পলিটিক্যাল ম্যান। ল বলে কিছু নেই এখন আর। আপনি যদি জনপ্রতিনিধি হন বর্তমান সরকার, আপনি এটা আইনের স্বাভাবিক, দেখতে পাচ্ছেন তো আইন নেই। আইন আপনি যদি তৃণমূলের মেম্বার হন, আপনি এটা আইনের আপনি অত হোতা হয়ে যাবেন। এটাই হচ্ছে বর্তমানের প্রেক্ষাপট। বলতে খারাপ লাগে, ভাবতে খারাপ লাগে। পশ্চিমবঙ্গ হ্যাঁ ডেস্টিনেশন ছিল একটা সময় ওয়েস্ট বেঙ্গল, এখন ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল নেই, এখন ডেস্টিনেশন চলে গেছে ওই অসম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারত, যেগুলো পিছিয়ে ছিল 8টা স্টেট, যাকে আমরা বলি হচ্ছে 8 সিস্টার। এই গভর্নমেন্ট ভারত সরকার আসার পরে এখন 8 সিস্টার বর্তমানে দিল্লির সঙ্গে যে লিয়াজো রেখে যেভাবে এগিয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, ওই লুক দ্য নর্থ ইস্ট স্টেট অফ ইন্ডিয়া, নট ওয়েস্ট বেঙ্গল। সুমন্ত মণ্ডল, অপোজিশন লিডার, নামখানা পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ দাদা। বলছি এই যে ভৌগোলিক পরিবর্তনের কথা আর ভূগোল নিয়ে যেভাবে তিনি ব্যাখ্যা করে বললেন, এটা কিন্তু সত্যি আমার কাছেও ঠিক ভাবার বিষয়। মানে এটা ঠিক, প্রকৃতি তার আপন গতিতে চলে ঠিকই। আর যেহেতু আমাদের ভৌগোলিক মানচিত্রে যদি আমরা দেখি, তো সুন্দরবনের একটা বড় মানচিত্র, বিশেষ করে সুন্দরী, অর্থাৎ সুন্দরী গাছ মনে হয় আর সুন্দরবনে কোথায় আছে আমার সেটা জানা নেই। তবে
এখানে গল্প করতে করতে সুমন্তদার সঙ্গে কথা বলতে বলতে আরও অনেকেই যারা বসে রয়েছে, সুন্দরী গাছ নিয়ে অনেক বড় প্রশ্ন হয় যে সুন্দরবনের নাকি অলংকার সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছ কি পাওয়া যায় দাদা? না, বনাঞ্চল তো ধ্বংস হয়ে গেছে, সুন্দরী গাছ এখন পাওয়া যায় না। এখন ঘটনা হচ্ছে কি, পৃথিবীতে উষ্ণায়ন বেড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে দাদা যেটা বললেন, উনি ভূগোল নিয়ে পড়েছেন, ভূগোল নিয়ে বিস্তারিত বলছেন, কিন্তু বাস্তব জগৎটা খুবই কঠিন। বাস্তবে উষ্ণায়ন বাড়ার জন্য জলের লেয়ার বেড়েছে, সে তুলনায় নদী বাঁধে কাজ হচ্ছে না। যেটা টেন্ডার হয় সেই টেন্ডার অনুযায়ী নদী বাঁধে সে অনুযায়ী কাজ হচ্ছে না। সেটা হলেও তাও মানুষ নিরাপত্তা একটা আশ্রয় খুঁজে নেয়, কিন্তু সে অনুযায়ী কাজ হচ্ছে না। আপনার কিছুদিন আগে দেখেছেন যে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে এই নারায়ণগঞ্জে সামথিং 6 কোটি সামথিং কিছু টাকা ব্যয়ে একটা নদী বাঁধ করা হয়েছিল, সেখানে ড্রেজার সহ নদীতে তলিয়ে গেছে ওই নদী বাঁধে কাজ করতে গিয়ে। তাহলে আপনারা ভাবুন যে এত টাকা গভর্নমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্টকে দেয় নদী বাঁধ রক্ষা করার জন্য, সেখানে 25% মাত্র কাজ হয়, 75% কাজ হয় না। সেটা আমরা নদী বাঁধের ক্ষেত্রে বললাম, আমি বললাম যে সুন্দরবনের অ্যাকচুয়ালি অলংকার যেটা সুন্দরী গাছ, সুন্দরী গাছ, বনাঞ্চল তো দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে বনাঞ্চলের যারা রক্ষণাবেক্ষণ, সেই ফরেস্ট ডিপার্টমেন্ট, তারা সেইগুলো নজর দিচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে এই যে সব বনাঞ্চল কেটে যে সব ভেড়িগুলো হয়েছে, সেগুলো আপনারা দেখেছেন বিগত দিনে, নদী চর ভেড়ি সব হচ্ছে। তো সেইগুলোতে নজর যদি গভর্নমেন্ট যদি না দেয়, আর সুন্দরী গাছের কথা বলছেন, সুন্দরী গাছ তো আমাদের নাম শুনেছি সুন্দরবনের, কিন্তু এখন সুন্দরী গাছ দেখাই যায় না, দীর্ঘদিন থেকে দেখা যায় না। রাজ্য সরকারের পক্ষ থেকে ম্যানগ্রোভ প্লান্টেশন করা হয়েছিল এবং গাছ কিন্তু বিভিন্ন চরে লাগানোও হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু এখন গাছের যে বেশি বেশি করে লাগাতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, কতটা গাছ বৃদ্ধি হয়েছে, কতটা লাগানো হয়েছে? গাছ লাগানো আর গাছ একটা পদ্ধতি। রাজ্য সরকার একটা গাছ লাগায়, কিন্তু রক্ষণাবেক্ষণ করার জন্য তার যা সিস্টেম সেটা কিন্তু অ্যাপ্লাই করে না। আমরা দেখেছি অলরেডি নদী চরগুলোতে যে গাছগুলো লাগানো হয়েছে, তার যে প্রক্রিয়াতে রক্ষণাবেক্ষণ করার দরকার ছিল সেটা করে না, গাছ লাগিয়েই ক্ষান্ত। এবার গাছটা তার যে রক্ষণাবেক্ষণ করে তাকে বড় করে তোলার হয়তো সে সিস্টেম আছে, সে সিস্টেম কিন্তু অ্যাপ্লাই করে না, যার ফলে লাগিয়ে দিয়েই ওরা ক্ষান্ত। ওদের যা অবস্থা, আর সব জানেন তো পশ্চিমবঙ্গ সরকারের যা অবস্থা, 75-25 কাটমানি নিয়ে সব জায়গাতেই আছে। তো এ জায়গাতে হবে কি করে? ওই গাছ লাগিয়েই আর রক্ষণাবেক্ষণের কোনো ধারে পাশেই যায় না, গাছটা হবে কি করে? প্রতিকার এখন যেটা আছে, মানুষকে সচেতন হতে হবে। মানুষকে বাঁচার স্বার্থে মানুষকে দায়িত্ব নিয়ে তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এই বনাঞ্চল যদি না রক্ষণাবেক্ষণ না করে, মানুষ সচেতন যদি না হয়, যদি শুধু পলিটিক্যাল কালারে প্রভাবিত হয়ে তাদের কথায় অনুযায়ী যদি কাজ করে, তাহলে কিন্তু সুন্দরবন থাকবে না। মানুষকে সচেতন হয়ে তাদেরকে দায়িত্ব নিতে হবে, সুন্দরবন বাঁচানোর দায়িত্ব, তবে সুন্দরবন বাঁচবে, নাহলে বাঁচবে না। আমার নাম হচ্ছে অনুপ সামন্ত। অর্থাৎ বোঝা গেল আমরা অনেকক্ষণ এই চায়ের দোকানে আড্ডা দিতে এসে কিন্তু অনেকগুলি গল্প শুনলাম, আর গল্প নয়, এটা বাস্তবেই। সুন্দরবনকে বাঁচাতে গেলে সুন্দরবনের ভৌগোলিক যে মানচিত্র রয়েছে, তাতে করে এই সুন্দরবনের যে পরিস্থিতি রয়েছে, আমার মনে হয় এই চা দোকানের আড্ডাতে অনেক বড় কঠিন প্রশ্ন উঠে এসছে। কারণ এখানেও কিন্তু প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। আর বিশেষ করে আমরা দোকানের ভেতরে ঢুকে এমন কিছু তথ্য পেলাম, এমন কিছু একজন যা তথ্যভিত্তিক বললেন আমাদের মাস্টারমশাই, তো এর ক্ষেত্রে মনে হয় এগুলো আগামী দিনে সাধারণ মানুষকে, যারা উপকূলবর্তী এলাকায় যেমন বসবাস করে থাকেন আর যারা প্রকৃত সুন্দরবনকে ভালোবাসেন, আমার মনে হয় তাদের কিন্তু আগামী দিনে সচেতন সত্যিই হতে হবে। নাহলে এই সুন্দরবন দেখা যাবে এক সময় ভৌগোলিক মানচিত্র থেকে মুছে হয়তো যেতে পারে, তখন কিন্তু আপনার আমার করার কিছুই থাকবে না। অতএব এখনও সময় রয়েছে সুন্দরবনকে বাঁচানোর জন্য। আপনি আমি সবাই মিলে এগিয়ে আসি। সুন্দরবন বাঁচুক, আপনিও বাঁচুন এবং গাছ লাগান বেশি বেশি করে। নদীবাঁধ সংরক্ষিত করুন, নদীবাঁধকেও ভালো রাখুন। কারণ আপনি নদীবাঁধ যেভাবে রাখবেন, তাতে করে আপনিও যেমন আপনার নদীবাঁধের পাশে দেখবেন বেশিরভাগই চাষযোগ্য জমি রয়েছে, বসতবাড়ি রয়েছে, কারণ আপনারাই বসবাস করেন। প্রত্যেকে কিন্তু এগুলো রক্ষা করার দায়িত্ব প্রত্যেকে নিতে হবে। চলুন নদীবাঁধের দিকে আমরা ধীরে ধীরে এগোবো। নদীর বাঁধ দেখাতে এসে প্রায় অনেকটাই জায়গা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তবে এটাও দেখাচ্ছি আপনাদেরকে যে যদি এই নাদাভাঙার আইলা বাঁধে আসেন, নিশ্চয়ই মনোমুগ্ধকর বাতাসের সঙ্গে
এখানে যে পরিবেশ খুবই শান্ত, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। কারণ এই যে ছবিটা দেখছেন, এটা আয়লা বাঁধের ছবি, কিন্তু এই আয়লা বাঁধ করা হয়েছিল যে সময়, সে সময় থেকে এখনও পর্যন্ত এর যে মেরামতির কাজ অনেকটাই বাকি রয়েছে মনে হয়। কারণ এইভাবে যদি ব্লক খুলে খুলে চলে যায়, তাতে করে আগামী দিনে দেখা যাবে এই আয়লা বাঁধের এই যে ব্লকগুলো চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে খুঁয়ে নিচের দিকে চলে যাচ্ছে। যদি এগুলো নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু উপর দিকে চলে আসতে পারে, তাহলে এই যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশটাও নষ্ট হয়ে যেতে পারে। তবে এই দূর থেকে আপনাদের একটু দেখাচ্ছি, ওই দূরে সাদা অংশগুলো যেগুলো চোখে পড়ছে, অর্থাৎ দেখছেন এদিকে একদিকে বাংলাদেশি বার্জগুলো যেগুলো রয়েছে, সেগুলোকেই কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন। তবে ওই যে দূরে সাদা অংশ, ওটা একটা নদীর বাঁধ, ওখানে কিন্তু কাজ চলছে, ওখানে বরাবরই ভেঙে যায়। বালুপোতা বলে একটা জায়গা, এখানে বালুপোতা ভক্তা ভেরি এই যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু বরাবরই নদী বাঁধ ভেঙে যায় এবং জলও ঢুকে যায়, যার ফলে এই আয়লা বাঁধ থেকে দূর থেকে আপনাদেরকে ওই ছবিটাই দেখাচ্ছি। তবে আয়লা বাঁধ যেটুকু করা হয়েছে, তার পাশে যে ঝাউ গাছের একটা মনোরম সৌন্দর্য, সেটাও চোখে দেখাচ্ছি। অর্থাৎ দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানকার পরিবেশ খুবই শান্ত। তবে এই শান্ত পরিবেশে আপনিও বেড়াতে আসতে পারেন, অনেকেই বেড়াতে আসেন, তবে সময় করে আপনিও চলে আসতে পারেন। জায়গাটা কোথায়? দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের নাধাভাঙা এরিয়া। তবে এই যে একটা লঞ্চ যাচ্ছে, সেই ছবিটা দেখাই আপনাদেরকে। এই লঞ্চের স্রোতের সঙ্গে লঞ্চ কীভাবে চলছে, তার পাশাপাশি প্রচুর বাংলাদেশি বাস দাঁড়িয়ে রয়েছে। সব ছবি আপনাদের কাছেই তুলে ধরলাম, দেখালাম যে পরিবেশটা কেমন লাগলো আপনাদের। আর আমরা তার আগেই বলেছি, যেহেতু যারা নদীবাঁধ নিয়ে, অর্থাৎ ভৌগোলিক মানচিত্র থেকে আগামী দিনে হয়তো এই যে নদীবাঁধ, সেই নদীবাঁধের কিছু অংশ ভেঙে সুন্দরবনের বেশ কিছু জায়গা প্লাবিত হতে পারে, এমনই কথা বলেছিলেন বেশ কয়েকজন। সুন্দরবন পৃথিবী জোড়া নাম রয়েছে, কারণ সুন্দরবনের বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার যেমন নাম রয়েছে, সুন্দরী গাছ, তার পাশাপাশি সুন্দরবনের একাধিক পশু, একাধিক জীবজন্তু যেগুলো বসবাস করে, তারা একটা নিরাপদে নিরালায় সেখানে বসবাস করে। তবে সেই নিরাপদ নিরালায় জায়গায় ইদানিংকালে দেখা গেছে অনেক গাছ কেটে ফেলা হয়েছে, তাতে অনেকটাই যারা নিরাপদে বসবাস করেন, তাদের সেই বসবাসের জায়গাটায় তাদের শান্তিবিঘ্ন হচ্ছে বলে মনে হয়। তবে পরিবেশের দিকে লক্ষ্য করলে পরিবেশকে রক্ষা করাটাই এখন প্রত্যেকের কাজ। তবে যাই হোক, চেষ্টা করছি আপনাদেরকে কিছু ছবি দেখালাম। ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের আর একটু দেখাই আপনাদেরকে, কারণ যত কাছাকাছি যাচ্ছি এবারে আমরা বাড়ির দিকে, অর্থাৎ নিজেদের গন্তব্যস্থলে পৌঁছবো, তার আগে নদীবাঁধ অর্থাৎ নাদাভাঙার আয়লা বাঁধে এসে তাদের এখানে যে পরিবেশ, তারা সেই পরিবেশের ছবিটা আপনাদের একটু দেখাচ্ছি। কারণ আয়লা বাঁধে অনেকেই চলে আসেন বেড়াতে, এবং এই যে মনোরম পরিবেশটা তারা এসে বসে বসে উপভোগ করেন, আনন্দ করেন, এটা একটা আলাদা। তবে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ট্যুরিস্টদের জন্য, অর্থাৎ যারা পর্যটক, তাদের জন্য কিন্তু একাধিক জায়গায় বিভিন্ন কটেজ থেকে শুরু করে বিভিন্ন কিছু গড়ে উঠেছে। সেখানে গিয়ে কেউ একদিন দুদিন থেকে যায়, তারপরে আবার সেখান থেকে নিজে নিজে গন্তব্যস্থলে পৌঁছে যায়, বাড়ি ফেরত যায়। তবে এই জায়গায় কিন্তু দিনের দিন আসতে হবে, কারণ এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তবে এই জায়গায় শুধু আসতে পারেন, এসে কিন্তু আপনারা কেবলমাত্র আনন্দ করবেন, আবার এই পরিবেশটার সঙ্গে খাপ খাইয়ে নেবেন। তবে এখানকার মানুষ খুবই শান্ত, তারা এই জায়গায় বসবাস করে। তাদের কাছ থেকে আবারও কিছু শোনা যে এই যে নাদাভাঙার যে জায়গাটা, এখানে কিন্তু নাদাভাঙার পটল নামে খ্যাতি আছে। তবে সেই নাদাভাঙার পটল আজ এখানে কতটা হয়, সেটাই একটু এদের কাছ থেকে জেনে নেওয়া। চলুন, ওইখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন ওনার কাছ থেকে একটু শুনে নিই নাদাভাঙার পটল আদবে হয় কি না। তবে নাদাভাঙার পটল যে পরিমাণে হয়, নাদাভাঙার পটল কি এখন হয়? পটল হয় এই জায়গাতে। নাদাভাঙার নাম ডাক রয়েছে যে পটলের জন্য বিখ্যাত। নাদাভাঙা অ্যাকচুয়ালি পটলের জন্য বিখ্যাত, সেই পটল হয়। তো নোনা জল ঢোকার পরে কি আর সেরকম পটল হচ্ছে এখন? কম হচ্ছে। তবে আইলার বাঁধ দেখলাম যে কিছুটা ব্লক পিচিং তো নিচে নেমে গেছে। হ্যাঁ, তো এখানে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বলেননি যে এই ধীরে ধীরে আইলা বাঁধটা তো নষ্ট হয়ে যাবে? কি বলে? হবে বলেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার? কি নাম আপনার? ত্রিশঙ্কু পাত্র। এবার নাদাভাঙা থেকে বাড়ি যাওয়ার পালা। নাদাভাঙায় এসেছিলাম আর দেখালাম আইলার বাঁধ, তার পাশাপাশি গ্রামীণ পরিবেশ। আর এখানকার মেঠো রাস্তা এখন কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে। আর সেটাই আগে বলেছি, যেখানে চাষবাসের জন্য, এই যে চাষবাসের জন্য এইসব মাঠের জায়গা,
এগুলো চাষবাস হয়। এগুলো নোনা জলে একসময় প্লাবিত হয়ে গেছিলো, তার পাশাপাশি প্লাবিত হওয়ার পরেই আয়লা বাঁধ হয়, আর সেই আয়লা বাঁধের ছবিটা আপনাদের দেখিয়েছি। তবে এখানে মাটি কিন্তু খুবই উর্বর। তারপরে এখানে পটল চাষ, এই নাদাভাঙা, যে নাদাভাঙায় পটল চাষে বিখ্যাত। আর এখানে একটা স্বাভাবিক জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন তো এই গাছটায় দেখে মনে হয় এখানে তাল নারকেল যা কিছু হয় কতটা পরিমাণে হয়, দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানে কিন্তু যা কিছু লাগানো হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়। চলুন পরবর্তী ছবি দেখাও। নদীবাঁধ থেকে ফিরে এবার আমরা বাড়ি যাওয়ার পথে দেখলাম একটা মন্দির রয়েছে, আর সেই মন্দির যে ঐতিহ্যবাহী, অর্থাৎ নাদাভাঙা আর গণেশনগর এলাকার পাশাপাশি এই মন্দির। এবারে আমরা পাকা রাস্তায় উঠবো। পাকা রাস্তা যদি দেখি, দুদিকে দুটো রাস্তা চলে গেছে। একদিকে রাস্তা, এই রাস্তা চলে গেছে সেই 117 নম্বর জাতীয় সড়ক, এটাও চলে গেছে 117 নম্বর জাতীয় সড়ক। তবে আমরা এই রাস্তা দিয়ে কিন্তু বেরোবো। তবে এই জায়গা থেকে দেখি একটা মন্দির রয়েছে, গ্রামীণ ঐতিহ্যবাহী মন্দির। এখানে এক মাসি রয়েছে। এই মন্দিরে কি পুজো ঘটা করে হয়? হ্যাঁ হ্যাঁ খুব জোর পুজো হয়। হ্যাঁ। তো এটা কত দিনের মন্দির? এই মন্দিরটা সেই লাটকাটাই মন্দির নদীর ধারে ছিল। আচ্ছা, আমরা সব মেয়েরা মিলে সবাই ইটা ইটা ভেঙে লেগেছে, এইখানে আবার মন্দির তৈরি হয়েছে। তো প্রতি বছরই পুজো হয় হ্যাঁ এবং জাঁকজমক করে হয়। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা কোন জায়গা? এটা হ্যাঁ, এটা নাদাভাঙা মিলন মোড়। নাদাভাঙা মিলন। হ্যাঁ, কি নাম আপনার? দুলু রানী সাহু। এখানেই বাড়ি? হ্যাঁ। তো এই যে মাসির কাছ থেকে শোনা যে নাদাভাঙা এই জায়গার এই মন্দির ছিল নদীর ধারে, অর্থাৎ নদী বাঁধের যখন বেহাল অবস্থা ছিল তখন কিন্তু এই মন্দির ওখানে না রেখে এখানে নিয়ে আসে। আর এই মন্দিরের মাকে দর্শন করাবো আপনাদেরকে যে এই মন্দিরে মা কতটা জাগ্রত, অর্থাৎ এই মন্দিরে নাকি ঘটা করে খুব ঝাঁকজমক করে পুজো হয়। চলুন আমরা মন্দিরের দিকে এগোই আর মন্দিরে মাকে দর্শন করাই। কারণ আমরা যখনই যেখানে বেরিয়ে যাই সেখানে গ্রামের যেমন চিত্র দেখাই এবং প্রতিটা গ্রামে একটা করে মায়ের মন্দির থাকে। সেখানে শীতলা বিশ্বলক্ষ্মী, কোথাও মনসা, কোথাও বাবা ভোলেনাথের। তবে এই জায়গাতে শীতলা বিশ্বলক্ষ্মী থেকে শুরু করে সব কিছু এই মন্দিরে রয়েছে। সেই ছবি কিন্তু আপনাদের দেখাচ্ছি। তবে এই রেলিংয়ে যেহেতু দরজা লাগানো রয়েছে, তবে দূর থেকেই আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। অর্থাৎ সামনেই বিশালক্ষী, তারপরে শীতলা, এদিকে আরও যে সমস্ত এই যে যা রয়েছে সেই ছবি আপনাদেরকে তুলে ধরলাম। চলুন আমরা ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে এবারে রাস্তার দিকে, অর্থাৎ আমরা কিন্তু সেই নদীর বাঁধে যে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু ধীরে ধীরে ফিরলাম। অর্থাৎ নাদাভাঙার বিখ্যাত পটল, আর তার পাশাপাশি আয়লার বাঁধ, আর তার পাশে এই মায়ের মন্দির, এখানে যে ঘটা করে পুজোটা হয়। আর এই হচ্ছে রাস্তা। এই রাস্তা থেকে আমরা কিন্তু এলাম। এবারে কিন্তু ধীরে ধীরে আমরা বেরিয়ে যাব একদম গন্তব্যস্থলে। চলুন এগোতে থাকি। সুন্দরবনের ভৌগোলিক পরিবেশ অনুযায়ী ইতিমধ্যে দেখা গেছে সুন্দরবনের বেশ কিছু জায়গাতে বাদাবন ধ্বংস করে বেশ কিছু অসাধু ব্যক্তি তারা কিন্তু তাদের নিজের স্বার্থের জন্য যে পরিস্থিতি করেছে, আগামী দিনে এই ভৌগোলিক মানচিত্র থেকে হয়তো সুন্দরবন মুছে যেতে পারে। তাতে করে একসময় দেখা গেছে বর্তমান সরকার যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় গাছ লাগানোর ব্যবস্থা করেছিল। কিন্তু এই বর্তমানে পরিস্থিতি দেখতে পাচ্ছি গাছ কোথায়, কি বলবেন? সবচেয়ে বিষয়টা হলো যে সুন্দরবন হচ্ছে এটা নদী নালা বিশিষ্ট একটা জায়গা। এখানে কুমির এবং বাঘের সঙ্গে লড়াই করে মানুষকে বেঁচে থাকতে হয়। মৎস্যজীবীরা উপরেই তার জীবিকা। বিষয়টা হলো যে হ্যাঁ, আপনার বক্তব্য একটা জায়গায় ঠিক আছে। আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এদিক থেকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। বেশ কিছু অসাধু ব্যক্তিকে আমরা যেমন ধরুন তারা নদীর চর কাটছিল, তাদের বসে গিয়েছিল, সেগুলোকে আমরা স্টেপ নিয়েছি। আমরা আমাদের তরফ থেকে মানুষকে সচেতনতা করিয়েছি, বন বিভাগের সঙ্গে আমি যোগাযোগ করেছি। তার ফলে এটা অনেকটা কমে গেছে, কিন্তু পুরোটা হয়েছে এটা বলবো না। সবাইকে সচেতন করতে হবে। আমরা পঞ্চায়েতে এরকম ক্যাম্প করি যাতে মানুষ নদীর চর না কাটে। হঠাৎ করে গিয়ে বসে যাওয়া এগুলোতে যে না হয় প্রশাসনকে আমি বলেছি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের এখানকার যিনি বিধায়ক প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরা মহাশয়ের তার উদ্যোগে আমরা কিন্তু বনসৃজন প্রকল্পের উপর খুব গুরুত্ব দিয়েছি। আমরা কিন্তু বিভিন্ন বনসৃজন প্রকল্প বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগিয়েছি। আগামী দিন আরও বেশি করে লাগাবো যাতে নদী ক্ষয় না হতে পারে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন গত 34 বছর বাদ দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর থেকে আমরা কিন্তু সেচ ব্যবস্থার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছি। অনেকটাই রিকভারি করা গেছে, কিন্তু পুরোটা পারা যায়নি। গভর্নমেন্ট এদিকে নজর রেখেছে। ভিয়াবতী নদী, যে নদী আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, আজকে ম্যাপেও দেখতে পাচ্ছি আমার এখানে একটা ম্যাপ লাগানো আছে, সেখানে ভিয়াবতী নদী
বলে একটা নদী রয়েছে, সেটা ম্যাপ থেকে কি মুছে দিতে চলেছে, কি বলবো? না না, এটা একদম ঠিক কথা নয়। ঘিয়াবতী নদীর উপরে আমাদের নজর আছে, হ্যাঁ অনেকটা মজে গেছে। আমরা অনেকগুলো প্রবলেমও আছে এখানে, মানুষজন তো আগে থেকে বসে আছে, যখন ওখানে সংস্করণ করতে যাওয়া হয় তখন সেখান থেকে বাধা আসে, যেহেতু দীর্ঘদিন থেকে তারা অনেক আগে থেকে ওইগুলোতে বাড়ি টাড়ি করে বসে আছে। পরিকল্পনা চলছে, সুন্দরভাবে পরিকল্পনা করে আগামী দিনে যাতে ঘিয়াবতী নদীটা যাতে মজে না যায় সেদিকে আমরা চেষ্টা করব, আমাদের সরকারও চেষ্টা করবে, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। তবে দেখা গেছে একাধিক জায়গায় নোংরা আবর্জনা ফেলে এই নদী নালাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, কি বলবেন? না না, নদী নালা বন্ধ করার কোনো জায়গা নেই। আমরা বিষয়টা হচ্ছে SLW প্রজেক্ট কাকদ্বীপের মধ্যে আছে, আমরা সেখানে ময়লা ফেলে দিই। আমরা চেষ্টা করি প্রত্যেক মানুষকে সচেতন করে, যেখানে ব্যবসা আছে, যেখানে বাণিজ্য আছে, যেখানে মানুষজন বেশি বসবাস করে তাদেরকে আমরা অনুরোধ করি যে এটা ঠিক না, এতে আমরা পরোক্ষভাবে আপনি আপনার নিজের ক্ষতিটা করছেন, এই ক্ষতিটা করা উচিত নয়, আপনারা করবেন না। কারণ এই নদীর জলকে আমরা পবিত্র মনে করি, সেই নদীর জল যদি ওইভাবে আপনারা বিষাক্ত করেন, দূষিত করেন, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের পুরোটাই আমাদের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে না। আমরা চেষ্টা করেছি, মোটামুটি ঠিকই আছে। আর যাতে নদীতে যাতে মানে ওই রকম নোংরা না ফেলানো হয়, তো প্রশাসনও সজাগ আছে। আপনার নাম? আমরা অনেককে অ্যারেস্টও করিয়েছি। আমার নাম দেবকুমার দাস, প্রধান স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতে এলাম, আর গ্রাম পঞ্চায়েতে প্রধানের সঙ্গে কথা হলো যে এই প্রধান সাহেব কিন্তু সত্যি সচেতন করতে চাইছেন উন্নয়নের খাতে বা গ্রামের যে সমস্ত পরিকাঠামো, যেখানে গ্রাম যেভাবে উন্নয়ন করা উচিত, সেক্ষেত্রে কিন্তু নজর কিন্তু দেওয়া ছিল এবং দেওয়া হয়। তাই সেক্ষেত্রে ব্যতিক্রমী কিছু মানুষ রয়েছে যারা এগুলো করে। তবে এই ঘিয়াবতী নিয়ে যে আলোচনা হলো সেটাও কিন্তু প্রধান সাহেবের সঙ্গে কথা হলো, সেটাও আপনাদের দেখাবো। তবে ঘিয়াবতী নিয়ে আমি কিন্তু মরিগঙ্গা থেকে একদম কালনাগিনী নদী, আমি কয়েকদিন আগেই একটা কন্টেন্ট আপনাদেরকে তুলে ধরেছিলাম। আর আজকের এসে প্রধান সাহেবের সঙ্গে কথা বললাম। দেখতে পাচ্ছেন প্রধান সাহেব বসে রয়েছে, এখানে অনেক মেম্বার রয়েছে, তার পাশাপাশি আমাদের কিছু শিক্ষক যারা মাস্টারমশাই, তারা এই যে দেখতেই পাচ্ছেন সব একসঙ্গেই মিলেমিশে আজকের মোটামুটি বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে এসে সবার সঙ্গে আলাপ আলোচনা করা। তার পাশাপাশি যে পরিবেশকে আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর এই পরিবেশ যদি ধ্বংস হয়, আপনাদের সবাইকে জানতে হবে আগামী দিনে আমার আপনার বাঁচার কিন্তু কোনো রাস্তা থাকবে না। সবাইকে বলবো সচেতন হন, পরিবেশকে রক্ষা করুন।